আমাদের আজকের আলোচ্য বিষয় ভেক্টরের উপাংশ এবং ভেক্টরের গুণন। আমরা উপাংশ এবং গুণন টপিকটা এই ক্লাসে ক্লিয়ার করা ট্রাই করব। তো প্রথমে আসি ভেক্টর বিভাজন বা উপাংশটা কি। এটা দেখা যায় অনেকেই আমরা হয়তো উপাংশ নির্ণয় করে শিখে ফেলি, কিন্তু আসলে এটার অর্থটা আসলে কি বা আমরা কি করছি এই জিনিসটা অনেকেরই ক্লিয়ার আইডিয়া থাকে না। তো আমার চেষ্টা থাকবে আমরা উপাংশটা কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করে বোঝা যায় সেটা আমরা দেখব। তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করতে পারি। ধরে নাও যে এখানে একটা ব্লক আছে, একটা ব্লক, এবং এই ব্লকটার ভর নির্দিষ্ট একটা ভর আছে, ধরে নিলাম এম। তো এই ব্লকটাকে আমরা একটা সমতল একটা সারফেসের উপর রাখতেছি। ধরো এটা হলো একটা সমতল সারফেস, এই সারফেসে এই ব্লকটাকে রাখা আছে। আচ্ছা, এখন আমরা জানি যে এই ব্লকের অবশ্যই নিচের দিকে একটা কি থাকবে, ওজন থাকবে। ব্লকটা নিচের দিকে একটা ওজন থাকবে। এখন যেটা হলো যে এই ব্লকটাকে আমরা সামনের দিকে গতিশীল করার জন্য একটা বল প্রয়োগ করলাম, কিন্তু কিছুটা তির্যকভাবে একটা বল প্রয়োগ করলাম। তির্যকভাবে একটা বল এফ আমরা এখানে প্রয়োগ করলাম। তো দেখা গেল যে এই বলটা আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে আছে, ধরে নিলাম থিটা। তো দেখো এখানে কিছুক্ষণ পর দেখা গেল এই যে বলটা যে আমরা প্রয়োগ করলাম থিটা অ্যাঙ্গেল করে, এই কারণে ব্লকটা সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলো। তার মানে এই ব্লকটা এই বরাবর গতিশীল হওয়া শুরু করলো। ঠিক আছে, আমরা কিন্তু বলটা প্রয়োগ করছি তির্যক, কিন্তু এখানে ব্লকটা একটু সামনের দিকে গতিশীল হওয়া স্টার্ট করে। আচ্ছা, এখন এই যে ব্লকটা যে সামনের দিকে গতিশীল হচ্ছে, তো চিন্তা করে দেখো, তার মানে অবশ্যই আমরা বল প্রয়োগ করলাম কিন্তু এই বরাবর, তাই না? বল এফটা প্রয়োগ করছে এই বরাবর, কিন্তু ব্লকটা গতিশীল হচ্ছে কোন দিকে? সামনের দিকে। তাহলে আমরা এখানে কি ধারণা করে নিতে পারি যে এই বল এফ এর একটা প্রভাব অবশ্যই এই বরাবর আছে, অবশ্যই প্রভাব এই বরাবর আছে, বিধায়ী ব্লকটা এদিকে গতিশীল হতে পারলো। তাহলে খেয়াল করে এখানে বল এফটা তির্যকভাবে প্রয়োগ করা হলেও সেই বল এফ এর একটা প্রভাব আনুভূমিক বরাবর আছে, বিধায় ব্লকটা সামনের দিকে আগাতে পারছে। আরেকটা বিষয় খেয়াল করো, এই ব্লকটার নিচের দিকে যে ওজন আছে, তোমরা জানো ওজন অর্থ হচ্ছে পৃথিবী এই ব্লকটাকে যে বলে নিচের দিকে টানে। পৃথিবী এই ব্লকটাকে যে বলে নিচের দিকে টানে, এটার নামই তো ওজন। তাহলে এই ব্লকটা যখন সামনে আগাচ্ছে, তখন অবশ্যই এই যে ওজন যেটা এই ব্লককে নিচের দিকে ধরে রাখে, এই ওজনটাকেও তো ব্যালেন্স করতে হবে, তাই না? কারণ ওজনকে যদি আমি ব্যালেন্স করতে না পারি, তাহলে পৃথিবী তো তাকে নিচের দিকে টেনে ধরে আছে, তাহলে এই ব্লক তো সামনে আগাতে পারবে না। তার মানে অবশ্যই ওজনকেও ব্যালেন্স করতে হবে। এবং তোমরা জানো একটা বলকে ব্যালেন্স করতে হলে সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করতে হয়। অর্থাৎ আমি যদি ডাব্লিউ কে ব্যালেন্স করতে চাই, তাহলে সমপরিমাণ একটা বল আমাকে এই বরাবরও প্রয়োগ করতে হবে বিপরীত দিকে। তাহলে ডাব্লিউ কে ব্লক ব্যালেন্স করতে হলে ওজনের সমপরিমাণ বল বিপরীত দিকে আমাকে প্রয়োগ করতে হবে। তো এখন একটা জিনিস তাহলে আমরা এখানে সামারিটা নিই, সেটা হলো আমরা এখানে বল এফ প্রয়োগ করলাম এবং দেখা গেল ব্লকটা সামনের দিকে গতিশীল হলো। তাহলে এখানে দুইটা অর্থ দাঁড় করানো যায়, দুইটা অর্থ দাঁড় করানো যায়। সেটা হলো এফ এর দুইটি প্রভাব আছে, এফ এর এখানে দুইটা ইফেক্ট আছে, দুইটা ইফেক্ট বা দুইটা প্রভাব আছে। তো এফ এর যে একটা প্রভাব সেটা ব্লককে গতিশীল করতে হেল্প করতেছে, ব্লক গতিশীল করতে হেল্প করতেছে একটা ইফেক্ট। আর আরেকটা ইফেক্ট হচ্ছে ওজনকে ব্যালেন্সও করতেছে, এই বলেরই একটা প্রভাব ওজনকে ব্যালেন্স করা। কারণ এখানে তো অন্য কেউ নাই, আমরা এই বলটা প্রয়োগ করার কারণেই ব্লকটা সামনে আগাচ্ছে। তাহলে ধরেই নেওয়া যায় এই বলেরই একটা প্রভাব গতিশীল করতেছে এবং এই বলেরই একটা প্রভাব এই ওজনকে ব্যালেন্স করতেছে। আবারও শোনো, প্রযুক্ত বলের দুইটা প্রভাব এখানে আমরা নিচ্ছি। একটা প্রভাব ওজনকে ভারসাম্য দিবে, আর আরেকটা প্রভাব ব্লককে সামনের দিকে গতিশীল করতে হেল্প করবে। এই যে দুইটা ইফেক্ট যে আমরা বললাম, দুইটা ইফেক্টের কথা যে আমরা বলতেছি, খেয়াল করে দেখো এই ইফেক্টটাকেই বলা হয় উপাংশ। আমরা এই যে দুইটা ইফেক্টের কথা বলতেছি, এই ইফেক্টটাকে আমরা বলতেছি উপাংশ। এবং এটাকে একটু যদি খেয়াল করে দেখো, একটা ইফেক্ট কি গতিশীল করতে হেল্প করে, আর আরেকটা ইফেক্ট ওজনকে ব্যালেন্স করতে হেল্প করতেছে। এই দুইটা ইফেক্ট পরস্পর কত কোণ তৈরি করে আছে? 90 ডিগ্রি। এইটা আর এটা পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে। তাই এটাকে আমরা বলি লম্বাংশ, লম্ব দিকে উপাংশ, লম্বযোগ উপাংশ, একত্রে বলা হয় এটাকে লম্বাংশ। তার মানে আমরা যেটা সামারি টানতে পারি এখানে, যে একটা ভেক্টর রাশি যেটার নাম হচ্ছে বল এফ, সেটা এখানে বিভাজিত হয়ে গেছে, দুইটা পার্টে বিভাজিত হয়ে গেছে। তার একটা পার্ট গতিশীল করতে হেল্প করতেছে, আর একটা পার্ট ওজনকে ব্যালেন্স করতে হেল্প করতেছে। সব ঘটনাই যে ওজনকে ব্যালেন্স করবে আবার গতিশীল করবে ব্যাপারটা এমনও না। প্রত্যেক ঘটনায় আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি চিন্তা করবো যে এখানে এই বলের প্রভাবটা কি কিভাবে আছে। আচ্ছা, তাহলে আসলে এখন আমরা উপাংশ জিনিসটা বুঝে গেলাম যে উপাংশ বলতে আসলে বলের দুইটা বিভাজিত অংশকে বোঝানো হয় বা দুইটা প্রভাবকে বোঝানো হয়। এখন এই যে আমি দুইটা প্রভাবের কথা বলতেছি, আসলে প্রকৃতপক্ষে একটি ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে। একটি ভেক্টর রাশির
অসংখ্য উপাংশ থাকতে পারে। দুইটাই যে হবে এমন না, একটি ভেক্টর রাশির অসংখ্য উপাংশ আছে। এটা এমসিকিউতে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ভেক্টরের কয়টা উপাংশ সম্ভব, উত্তরটা দিবা অসংখ্য উপাংশ সম্ভব। তবে আমাদের যে আলোচ্য যে বিষয়গুলো থাকে বা আমাদের কারিকুলামে যেগুলো আমাদের প্রয়োজন হয়, সেখানে মূলত আমাদের লম্বাংশ এইটার প্রভাবটাই বেশি। লম্বাংশ মানে হলো আমাদের যে ম্যাথগুলো লাগবে বা যেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেখানে একটা ভেক্টরের দুইটা উপাংশে আমাদের প্রয়োজন হয় এবং সেই উপাংশ দুইটা পরস্পর লম্বভাবে থাকে বিধায় আমরা এটাকে লম্বাংশ নামে ডাকতেছি। তবে এমন কেসও আছে যেখানে অসংখ্য বা একাধিক উপাংশেরও প্রয়োজন হতে পারে। তাহলে আমার মনে হয় আমরা উপাংশ জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এখন চলো এই উপাংশের মানটা আমরা কিভাবে নির্ণয় করবো, কিভাবে বুঝবো যে এই বরাবর কতটুকু প্রভাব কাজ করলো এবং এই বরাবর কতটুকু প্রভাব কাজ করলো। অথবা এটাকে আরেকভাবে চিন্তা করা যায় যে এই বলটাকে যে আমরা যে বিভাজিত করলাম, দুইটা অংশে বিভাজিত করলাম, কোন কোন অংশের মান কত, অর্থাৎ এই উপাংশটার মান কত এবং এই উপাংশটার মান কত। তো মান নির্ণয়টা চলো আমরা দেখি। এখন আমরা বলবো লম্বাংশ নির্ণয়। কিভাবে এই লম্বাংশটা নির্ণয় করা যায় সেটা আমরা দেখি। প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে খেয়াল করছো একটা ভেক্টরে অসংখ্য উপাংশ থাকতে পারে। এই উপাংশগুলো কত অ্যাঙ্গেল করে থাকবে সেটা কিন্তু ফিক্স না, যে কোনো দিকে যে কোনো বরাবরই থাকতে পারে। কিন্তু আমরা তখনই দুইটা উপাংশকে লম্বাংশ বলবো যদি সিনারিওটা এরকম হয় যে একটা ইফেক্ট এদিকে আরেকটা ইফেক্ট লম্ব বরাবর, মানে দুইটা ইফেক্ট যদি লম্ব বরাবর হয় তখন এটাকে লম্বাংশ বলে। এবং তোমাদের কারিকুলামে যেমনটা আমি বললাম একটু আগেই, লম্বাংশটাই মূলত লাগবে আমাদের। নির্ণয় কিভাবে করব সেটার প্রসেসটা একটু দেখো। সেটার প্রসেস হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা হলো আমাদের সেই এফ ভেক্টরটা এবং তার একটা উপাংশ আমরা এই বরাবর পাচ্ছি আর একটা উপাংশ আমরা এই বরাবর পাচ্ছি। এখানেও আরেকটা বিষয় বলে রাখা ভালো, তুমি যখন লম্বাংশ নির্ণয় করবা তখন অবশ্যই চতুর্ভাগকে তোমার মাথায় রাখতে হবে। আমরা কোয়াড্রেন্টকে মাথায় রেখে আমরা উপাংশটা বা লম্বাংশটা নির্ণয় করব। কথাটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন দেখো এখানে এই যে বল যে ভেক্টরটা আমি আঁকলাম, এই ভেক্টরটা এখানে প্রথম চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগ এইটা তোমরা জেনে থাকবা যে এটার এক্স অক্ষ বা আনুভূমিকটা হয় পজিটিভ এক্স অক্ষের দিকে এবং এটার উলম্বটা হয় পজিটিভ ওয়াই অক্ষের দিকে। পজিটিভ এক্স এবং পজিটিভ ওয়াই এটা দিয়েই কিন্তু প্রথম চতুর্ভাগ তৈরি হয়। তাহলে আমরা যদি লম্বাংশ বের করি, এই এফ এর একটা লম্বাংশ আমরা পজিটিভ এক্স অক্ষের দিকে নিতে পারি আর একটা উপাংশ আমরা পজিটিভ ওয়াই অক্ষের দিকে নিতে পারি। অনুরূপভাবে ধরো একটা ভেক্টর তোমাকে এভাবে দেওয়া হলো, অনুরূপভাবে চিন্তা করো যে এইটা ধরে নাও একটা ভেক্টর, ধরে নিলাম এটা আরেকটা ভেক্টর এফ। এখানে যদি আমাকে লম্বাংশটা আঁকতে বলা হয় তাহলে আমরা লম্বাংশ আঁকবো কিভাবে? সেম কাজটা আমরা করব। এই বলটা কোন চতুর্ভাগে আছে এইটা আমরা খুঁজে বের করব। দেখো এটা কোন চতুর্ভাগে আছে, অনেকের হয়তো সেটা বুঝতে অসুবিধা হতে পারে, অনেকে হয়তো খুব সহজেই বুঝে যায়। তারপরেও সবার সুবিধার জন্য আমি এটা টেকনিক তোমাদের একটু বলে দেই কিভাবে সহজে চতুর্ভাগ তুমি খুঁজে বের করতে পারো। যেটা করবা, এই যে ভেক্টর রাশি যেটা আছে তোমরা জানো যে তীর চিহ্নটা প্রান্ত বিন্দু এবং এই পয়েন্টটা আদি বিন্দু। যেটা করব আমরা এই আদি বিন্দুতে আমরা আচ্ছা আমরা যেটা করব সেটা হচ্ছে এই আদি বিন্দুতে আমরা তোমার অক্ষ আঁকায় নিব দুইটা, কিছুটা এরকম। আদি বিন্দুতে আমরা দুটো অক্ষ আঁকায় নিব, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। অর্থাৎ আদি বিন্দুটা আমরা মূল বিন্দুতে রাখবো, ঠিক আছে, চতুর্ভাগের মূল বিন্দুতে রাখবো। তাহলে খুব সহজে দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এফ ভেক্টরটা তৃতীয় চতুর্ভাগে আছে। তো তাহলে এই তৃতীয় চতুর্ভাগ তৈরি করার জন্য এক্স অক্ষের কোন সাইডটা লাগে? নেগেটিভ সাইডটা লাগে এবং ওয়াই অক্ষের নেগেটিভ সাইডটা লাগে। তার মানে এখানে এই বল এফ এর লম্বাংশ যে দুইটা হবে তার একটা নেগেটিভ এক্স অক্ষের দিকে, একটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে। আরও একটা উদাহরণ বলা যেতে পারে, যেমন ধর একটা ভেক্টর এভাবে আছে। তাহলে এই ভেক্টরটা কোন চতুর্ভাগে আছে? প্রথমে আমরা আদি বিন্দু খুঁজে বের করব এবং সেখানে আমরা মূল বিন্দু ধরে দুটো অক্ষ অঙ্কন করব এবং খুব সহজে দেখা যাচ্ছে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। এবং খেয়াল করো চতুর্থ চতুর্ভাগ তৈরি করার জন্য এক্স অক্ষের কোন সাইডটা লাগে? চতুর্থ চতুর্ভাগ তৈরি করতে এক্স অক্ষের পজিটিভ সাইডটা লাগে এবং ওয়াই অক্ষের নেগেটিভ সাইডটা লাগে। তার মানে এটার একটা লম্বাংশ এক্স অক্ষের পজিটিভে হবে, একটা ওয়াই অক্ষের নেগেটিভে হবে। বুঝে গেছে? তাহলে আমরা আশা করি লম্বাংশটা আঁকতে পারবো। এবার না হয় আঁকানো হয়ে গেল, আমরা এখন ভ্যালু কিভাবে খুঁজে বের করবো যে কোন লম্বাংশটা কত। তো সেই টেকনিকটা একটু খেয়াল করো। ধরে নাও যে এই কোণটা থিটা, এই কোণটা থিটা মার্কিং করা আছে। তাহলে আমরা জানতে চাই এই লম্বাংশটা কত হবে বা এই লম্বাংশটা কত হবে। তাহলে তার জন্য কি করব? এই এফ ভেক্টরটা থেকে আমরা লম্ব অঙ্কন করব
এই উপাংশটার উপরে বা এই লম্বাংশটার উপরে এক্স অক্ষ থেকে একটা আমরা এই পয়েন্ট থেকে একটা লম্ব অঙ্কন করলাম। তো এই লম্বটা দেখো এখানে যেটা করছে এতটুকু অংশ ছেদ করলো, এই যে এতটুকু অংশ ছেদ করছে, তাহলে আমরা এইটুকু অংশের মানই এখান থেকে বের করব। এবং সেটা কিভাবে করা যায়, তুমি যদি পাশে লিখো cos থিটা, ঠিক আছে, cos থিটা, তাহলে খেয়াল করো এই সমকোণী ত্রিভুজটার এই কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, মানে যেটা আমরা বের করতে চাই, আমরা যদি তার একটা নাম দিয়ে দিই এফ এক্স, অর্থাৎ এফ বলের এক্স অক্ষের যে উপাংশ এফ এক্স, তাহলে সেইটা আমরা ভূমি, এবং অতিভুজ হিসাবে দেখো সেই এফ ফোর্সটাই আছে, তাহলে আমরা বসাচ্ছি এখানে এফ। তাহলে বলা যায় এফ এক্স এটা সমান আসবে কত, এফ কস থিটা। তার মানে আমাদের এই লম্বাংশটা পাচ্ছি আমরা এফ কস থিটা। অনুরূপভাবে যদি আমি এই লম্বাংশটা বের করতে চাই, তাহলে আমি সেম কাজটা করব, আবারও আমি লম্ব আঁকবো এফ থেকে এই অক্ষের উপরে। লম্ব অঙ্কনের পর তোমরা চাইলে এই কোণটাকে দেখো বলতে পারো 90 মাইনাস থিটা, রাইট, এবং এখানে এতটুকুন হচ্ছে সেই লম্বাংশটা। তো আমি ওটার নাম দিয়ে দিচ্ছি এফ ওয়াই, যেহেতু ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই নাম দিচ্ছি। তাহলে দেখো এবার বলা যায় কজ অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা সমান এখানে ভূমি হিসাবে আছে এফ ওয়াই এবং অতিভুজ হিসাবে আছে এফ। খুব সহজেই বুঝতে পারো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখন দেখো এখানে তোমরা জেনে থাকবা cos 90 মাইনাস থিটাকে বলা যায় sin থিটা, এবং এফ এই পাশে গুণ হয়ে আসবে, তার মানে এফ ওয়াই সমান সমান এফ sin থিটা। তো আমরা যেটা বলা যাচ্ছে এখানে যে এই উপাংশটা পাচ্ছি আমরা এফ cos থিটা, এই উপাংশটা পাচ্ছি আমরা এফ sin থিটা। তাহলে সামারি টানলে এরকম দাঁড়ায় একটা বল এফ বা যে কোনো একটা ভেক্টর এখানে থাকতে পারে, বেগ থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, তাদের আমরা লম্বাংশ নির্ণয় করব। একটা হবে এফ cos থিটা, আরেকটা হবে এফ sin থিটা। তবে এক্স অক্ষ বরাবরই যে সবসময় cos থিটা হবে আর ওয়াই অক্ষে যে sin থিটা হবে অলওয়েজ, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন দেখো এখানে আমরা এই থিটা অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে ধরে নিয়েছিলাম, থিটা অ্যাঙ্গেলটা যেটা আমরা থিটা লিখতেছি সেই অ্যাঙ্গেলটা আমরা এক্স অক্ষের সাথে ধরে নিয়েছিলাম, এই জন্য সূত্রটা এরকম আসছে। বাট যদি আমরা থিটা অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে না ধরে যদি ওয়াই অক্ষের সাথে ধরতাম, যেমন আমি এই ছবিতে একটু দেখাই, ধরে নাও এই কোণটা থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে যদি তুমি এখানে লম্বাংশ বের করো, তাহলে খেয়াল করো আমরা প্রথমে ধরো ওয়াই অক্ষের লম্বাংশ বের করবো, এই লম্বাংশটা আমরা বের করবো। তাহলে এখানে একটা লম্ব টানতে হবে, আমি যদি এখানে একটা লম্ব টানি, দেখো এই রেখাটাকে কিন্তু আর একটু বর্ধিত করতে হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এফ ওয়াই, কারণ এটা ওয়াই অক্ষের লম্বাংশ। অনুরূপভাবে যদি আমি এক্স অক্ষের লম্বাংশ জানতে চাই, তাহলে এখানে লম্ব টানবো এবং এইটা হয়ে যাবে এফ এক্স। সেম কাজটা আগের মতো করলাম। এবার আমরা এফ ওয়াই এবং এফ এক্স এর মানটা বের করি। প্রথমে আসো আমি যদি এফ ওয়াইটা বের করি, এফ ওয়াই, তাহলে কি হবে দেখো, তোমার যদি এখান থেকে লিখো cos থিটা, এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা অতিভুজ, সো এফ ওয়াই বাই এফ। সুতরাং এফ ওয়াই এটার ভ্যালু আসতেছে এবার এফ cos থিটা। অনুরূপভাবে তুমি যদি এই কোণটা মার্কিং করো, এটা বলা যাবে কত, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তো যদি আবারও তুমি cos 90 মাইনাস থিটা নাও, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এফ এক্স আর অতিভুজ হচ্ছে এফ। আশা করি এটা তোমরা বুঝো। তাহলে cos 90 মাইনাস থিটাকে sin থিটা বলা যায়, এফ দিয়ে গুণ করলে এফ sin থিটা সমান এফ ওয়াই, সরি এটা এফ এক্স, এফ sin থিটা সমান সমান পাচ্ছি আমরা এফ এক্স। তাহলে দেখো এইবার এই রেজাল্টটা কিন্তু আগের চেয়ে উল্টা হয়েছে। আগের বার আমরা এফ ওয়াই পাইছিলাম এফ sin থিটা, এফ এক্সটাই পাইছি আমরা এফ cos থিটা, বাট এইবার এফ এক্সটাই sin থিটা দিয়ে এবং এফ ওয়াইটাই cos থিটা দিয়ে। তো আমরা যেটা বোঝা গেল যে অক্ষ বরাবর cos এবং সাইনটা নির্দিষ্ট না, এটা ডিপেন্ড করে তুমি অ্যাঙ্গেলটা কোন অক্ষের সাথে ধরতেছো তার উপরে। খেয়াল করে দেখো এখানে অ্যাঙ্গেলটা আমি এক্স অক্ষের সাথে ধরছি, তাই এক্স অক্ষেরটা cos দিয়ে আসছে। এখানে আমি অ্যাঙ্গেলটা ওয়াই অক্ষের সাথে ধরছি, তাই এফ ওয়াইটা দেখো cos দিয়ে আসছে। তার মানে রুলস হচ্ছে যে অক্ষের সাথে কোণ, তুমি রুলস হিসেবে মনে রাখতে পারো, যে অক্ষের সাথে কোণ, যে অক্ষের সাথে কোণ সেই অক্ষে cos হবে, সেই অক্ষে cos, এটা মনে রাখবা, যে অক্ষের সাথে কোণ সেই অক্ষে cos বসবে। তাহলে চলো একটা ট্রাই করি আমরা। ধরে নাও যে এখানে একটা উপাংশ ভেক্টর দেওয়া আছে এফ এবং এই কোণটা ধরে নাও থিটা। তাহলে আমরা যদি উপাংশগুলো বলি, যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ অলরেডি আমার আঁকানো আছে, চতুর্থ চতুর্ভাগ, তাহলে একটা উপাংশ এক্স এর পজিটিভ আর একটা ওয়াই এর নেগেটিভ। সো যেটা এই যে যেহেতু থিটা কোণটা আমি ওয়াই অক্ষের সাথে ধরছি, তাহলে এইটা আসবে এফ cos থিটা আর এইটা আসবে এফ sin থিটা। আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, এখানে খেয়াল করো, ধরে নাও একটা ভেক্টর এই বরাবর দেওয়া হলো, তাহলে এই যে বল এফটা এবং এই কোণটা ধরে নাও থিটা। তাহলে তুমি বলবা যে যেহেতু এখানে আমার বল এফটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে একটা উপাংশ হবে ওয়াই এর পজিটিভ, একটা উপাংশ হবে এক্স এর নেগেটিভ, এবং কোণটা কত হবে, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ ধরা হয়েছে, তাহলে এটা হবে এফ cos থিটা, এটা হবে এফ sin থিটা।
সো আশা করি আমরা লম্বাংশটা বুঝতে পারলাম। এখন আসো, যদি লম্বাংশ না হয়ে, আমরা শুরুতে কিন্তু বলছিলাম যে একটা ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে এবং নট নেসেসারি উপাংশ দুইটা সর্বদা এই চিত্রের মতো লম্ব বরাবরই থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি লম্ব বরাবর থাকবে এবং ওইটাকে আমরা বলি লম্বাংশ, এবং সেটা নির্ণয়টাই তোমাদের আমি এখন দেখালাম যে কিভাবে লম্বাংশ নির্ণয় করতে হয়। কিন্তু যদি দুইটা উপাংশ লম্ব বরাবর না থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তারপরে আমরা এখন লিখব লম্বাংশ না হলে করণীয়। লম্বাংশ যদি না হয় তাহলে তোমার করণীয়টা কি হবে? একটা উদাহরণ দিতে পারি। ধরে নাও যে এই বরাবর একটা ভেক্টর রাশি আছে, আমি নাম দিলাম এ ভেক্টর, এবং তোমাকে বলা হলো যে এ ভেক্টরের একটা অংশ এদিকে আছে আর একটা অংশ এদিকে আছে। সেই অংশটার নাম দিলাম আমরা A1, এই অংশটার নাম দিলাম আমরা A2। এখানে A1 এবং A2 হলো এ ভেক্টরের বিভাজিত অংশ, এ ভেক্টরের উপাংশ, চাইলে এটাকে কিও বলা যায়, বিভাজিত অংশ, উপাংশ বা বিভাজিত অংশ। ঠিক আছে, এ ভেক্টর উপাংশ বা বিভাজিত অংশ। ওকে ফাইন। তাহলে এখন এই ঘটনায় দেখো, তুমি যেটা দেখতে পাচ্ছ A1 এবং A2 অর্থাৎ যে দুটো উপাংশ তারা কিন্তু লম্ব বরাবর নাই। এই জন্য এটাকে আমরা বলছি লম্বাংশ না হলে কি করবো আমরা। তো আমি ধরে নিচ্ছি যে এই টোটাল যে অ্যাঙ্গেলটা এদের মধ্যবর্তী, যে কোনটা নাম ধরে নিলাম, ধরো আলফা, এবং এই কোনটার নাম ধরে নিলাম আমি থিটা। যে কোনো নামই রাখতে পারো, যে কোনো নাম দেওয়া থাকতে পারে, নাম নিয়ে কোনো অসুবিধা নাই। তো আমি কিভাবে এখানে A1 এবং A2টা বের করবো, কিভাবে A1 এবং A2টা বের করবো? আগেরবার যেমন A1 A2 না বলে আমরা কি বলছি, fx fy। fx fy না দেওয়ার কারণ ছিল একটা x অক্ষ বরাবর একটা y অক্ষ বরাবর লম্বাংশ বরাবর ছিল, বাট এখানে লম্বাংশ না। তো এইটা বের করার উপায়টা হচ্ছে আমরা লামির উপপাদ্য ব্যবহার করব। লামির উপপাদ্য। তো লামির উপপাদ্য জিনিসটা কি? খুবই সহজ, জাস্ট একবার খেয়াল করো। সেটা হলো এখানে যেই মূল যে ভেক্টরটা আছে, আগে আমরা তার নামটা লিখলাম, সেটা হচ্ছে এ। মূল ভেক্টরটা লিখবো এ, দেন তার যে বিভাজিত যে দুটো অংশ আছে সেইটাকে আমরা লিখবো। ঠিক আছে, প্রথমে মূল ভেক্টরটাকে লিখবো, মানে যাকে আমরা বিভাজিত করলাম তাকে লিখবো, দেন আমরা বিভাজিত অংশ যেটা লিখবো। লেখার পরে সবার নিচে আমরা একটা সাইন প্রয়োগ করব, সবার নিচে আমরা সাইন প্রয়োগ করব। করার পরে যেটা করতে হবে, এখানে এর নিচে এই যে সাইন, তার পাশে একটা অ্যাঙ্গেল বসবে, এখানেও একটা অ্যাঙ্গেল বসবে, এখানেও একটা অ্যাঙ্গেল বসবে। এই অ্যাঙ্গেলটা আমরা ডিসাইড কিভাবে করি? অ্যাঙ্গেল ডিসাইডের উপায়টা হলো, তুমি যার নিচে অ্যাঙ্গেল বসাচ্ছ, যেমন এখানে এর নিচে অ্যাঙ্গেল বসাচ্ছ, তাহলে মনে মনে এ কে বাদ দিবা, বাদ দিলে বাকি থাকে A1 এবং A2, মানে অপর দুজনের মধ্যবর্তী কোণ বসাতে হবে। তাহলে এর নিচে A1 এবং A2 এর মধ্যবর্তী কোণ। তো খেয়াল করো, A1 এবং A2 তাদের মধ্যবর্তী কোণের নামটা দেওয়া হয়েছে আলফা। সো আমরা এখানে লিখবো আলফা। একইভাবে খেয়াল করো, যখন তুমি A1 এর নিচে অ্যাঙ্গেল বসাবা, তখন তুমি A এবং A2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বসাবা। A1 এর নিচের অ্যাঙ্গেলের ক্ষেত্রে A এবং A2 এর মধ্যবর্তী কোণ, তাহলে A এবং A2 তার মধ্যবর্তী কোণ এতটুকু, এবং বলা যায় টোটালটা যেহেতু আলফা আর এইটুকু যেহেতু থিটা, তাহলে এইটুকু হবে আলফা মাইনাস থিটা। অনুরূপভাবে যখন A2 এর জন্য অ্যাঙ্গেল বসাবা, তখন A এবং A1 কে পিক করবা, তাহলে A এবং A1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা এখানে থিটা লিখবো। আর এখানে কেন আমরা ভেক্টর চিহ্ন দেইনি, রিজন হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো বের করতে চাই বা মান বের করতে চাই, তাই এখানে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি। এই যে ইকুয়েশনটা তুমি লিখলা, এটা দিয়ে তুমি কি করে ফেলতে পারবা, মান বের করে ফেলতে পারবা। যেমন এখানে এর একটা ভ্যালু তোমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, মূল ভেক্টরটার মান দিয়ে দেওয়া থাকবে, কোণগুলো দিয়ে দেওয়া থাকবে, তুমি বসালে খুব সহজে এখান থেকে A1 A2 বের করে নিতে পারবা। আমি সূত্রটা বলে দিলাম। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই লামির যে উপপাদ্য আপনি লিখলেন এইটা কিভাবে জানলেন? এইটার একটা ছোট্ট হিস্ট্রি আছে। এটা ত্রিভুজের সাইন সূত্র থেকে এটা আসছে, ত্রিভুজের সাইন সূত্র। তো যদি কেউ জানতে চাও ত্রিভুজের সাইন সূত্রটা কি, যে কোনো একটা ত্রিভুজ যদি থাকে, যে কোনো ত্রিভুজ হতে পারে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, যে কোনো ত্রিভুজ হলেই চলবে। এই ত্রিভুজের আমরা ধরে নিচ্ছি যে এটা হলো এ বিন্দু, এটা বি এবং এটা সি। তো সাইন সূত্র যেটা বলে সেটা হলো তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য লিখবা, AB, BC এবং AC। তিনটা বাহু লিখবা, যেমন এখানে আমি তিনটা ভেক্টরকে লিখছি। ঠিক আছে, লেখার পরে সবার নিচে একটা করে সাইন বসাবো। দেন তুমি যেই বাহুর নিচে কোণ নিচ্ছ, যেই বাহুর নিচে কোণ নিচ্ছ ওইটা বাদ দিলে বাকি যে দুই বাহু আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো খেয়াল করো, BC এবং AC মধ্যবর্তী অ্যাঙ্গেলের নাম কিন্তু কোণ C। অনুরূপভাবে BCর জন্য BC বাদ গেলে AB এবং AC এর মধ্যবর্তী কোণ, AB এবং AC মধ্যবর্তী কোণের নাম A। সিমিলারলি এটার মধ্যবর্তী কোণের নাম B। এই যে সূত্রটা, এটাকে তোমরা ছোটবেলায় হয়তো বিবৃতি আকারে পড়ছো, যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু
এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুব সংখ্যা। সো এই ফর্মুলাটাকে আমরা মডিফাই করে এইটা জিনিসটা নিয়ে আসছি এবং এটাকে নাম দিয়ে দিচ্ছি লামির উপপাদ্য। সো আমার মনে হয় আমরা ভেক্টরের উপাংশটা বুঝতে পারলাম। তোমার উপাংশে ল্যাকিংস থাকলে যেটা হবে সেটা হলো তুমি এই ভেক্টর চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকে যে সাফার করবা। সো মেক শিওর করবা যে উপাংশটা তুমি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমার। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফার্দার এটা জানাতে পারো। তাহলে চলো আমরা উপাংশ যেহেতু জেনে গেলাম, এরপরে আমরা আমাদের নেক্সট কাজ অর্থাৎ ভেক্টরের গুণনটা আমরা শিখব। ভেক্টরের গুণন। তো এই ভেক্টরের গুণ করার জন্য আমরা আগে একটা টপিক সম্পর্কে তো জানি, যেটা নাম হলো একক ভেক্টর। এখানে একটা টপিক সম্পর্কে আমরা একটু জেনে নেই, যেটার নাম হলো একক ভেক্টর। এটাকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর নামে আমরা ডাকি। ইউনিট শব্দের অর্থ হচ্ছে ওয়ান বা একক। আচ্ছা, তো এটা কি জিনিস দেখো, ধরে নাও যে এই বরাবর একটা ভেক্টর রাশি আমরা নিলাম, একটা ভেক্টর রাশি আমরা নিচ্ছি এবং এই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, যার মান ধরে নাও, এ ভেক্টরের মানটা ধরে নাও 3। এ ভেক্টরের মান কত? 3। তো এইবার যদি আমরা যেটা করি সেটা হলো এ ভেক্টরের মান যেহেতু 3, আমরা একে 3 ভাগ করব। মান 3 ছিল, আমরা একে 3 ভাগ করব। তো যদি আমি সমান 3 ভাগে তাকে ভাগ করি, ধরো এইভাবে আমি সমান 3 ভাগে তাকে ভাগ করে ফেললাম। তো এই প্রত্যেকটা যে ভাগ, খেয়াল করো, যেহেতু সম্পূর্ণটা একটা ভেক্টর রাশি ছিল, তাহলে এখান থেকে যে খণ্ডিত অংশগুলো তৈরি হচ্ছে এরা প্রত্যেকে এক একটা কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। সো আমি এরকমই একটা অংশ এখানে আলাদা করে রাখলাম, এই যে এদেরই একটা অংশ এখানে আলাদা করে রাখলাম। তাহলে একটা ভেক্টর, এটার মান ছিল 3, আমি একে 3 ভাগ করে তার একটা ভেক্টর ভাগটাকে আমি আলাদা করে রাখলাম। এবং আমি যেটা বললাম যে মূল ভেক্টরটা যেহেতু ভেক্টর রাশি ছিল, তাহলে এর একটা অংশ ভেক্টর হিসাবেই থাকবে। শুধু তাই না, মূল ভেক্টরটার দিক যেদিকে হবে এই ভেক্টরটার দিকও সেদিকেই হবে। এরকম মনে রাখতে পারো যে এটা হলো মাদার, আর এটা হলো মাদারের একটা চাইল্ড বা বাচ্চা। তো ছোট বাচ্চারা কি মায়ের পিছু পিছু যায়, এভাবে মনে রাখতে পারো। এখন এই যে নতুন যে ভেক্টরটা আঁকলাম, এইটাকে আমরা একক ভেক্টর নামে ডাকি। এটাকেই আমরা একক ভেক্টর নামে ডাকি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ দেখো, যেহেতু সম্পূর্ণ ভেক্টরের মান 3 ছিল এবং তুমি তাকে 3 ভাগ করছো, তাহলে প্রত্যেকটা ভাগের মান কত হয়ে গেল? 1। এবং এর একটা দিক আছে, তো এই 1 থেকে আসছে একক, আর দিক আছে বিধায় ভেক্টর। সো এটা একটা একক ভেক্টর এবং এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এ ক্যাপ। যেহেতু ভেক্টরটার নাম ছিল এ ভেক্টর, তাই এটার নাম দেওয়া হয়েছে এ ক্যাপ। যদি ভেক্টরটার নাম হয়তো বি ভেক্টর, তাহলে এটার নাম দিতাম আমরা বি ক্যাপ। সো খেয়াল করবা, এটা বড় হাতের দিয়ে লেখা হয় নর্মালি এবং এটাকে আমরা স্মল লেটার দিয়ে লিখি এবং এই চিহ্নটার নাম হলো ক্যাপ চিহ্ন, ক্যাপ বা হ্যাট চিহ্ন আমরা বলি। আচ্ছা, তাহলে একক ভেক্টর বোঝা হয়ে গেল। তো এটাকে যদি সূত্রাকারে লিখতে চাও যে এ ক্যাপ, তার ফর্মুলা কি হবে? তাহলে আমরা বলতেছিলাম কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিতে হবে, মান যত হবে তত ভাগ করবা। দেখো তুমি এটা এভাবে বুঝতে পারো, এ কে এ দিয়ে ভাগ দিলে হয় 1 এবং এখানে একটা ভেক্টর থেকে যাচ্ছে, তার মানে এটা একটা কি ভেক্টর? একক ভেক্টর। সো এটার সংজ্ঞা যদি লিখতে চাও খাতায়, তাহলে এভাবে লিখে নিতে পারো। সংজ্ঞাটা লেখার সময় ভিডিওটা ছেলে পজ করে নিতে পারো, যে কোনো মান 0 নয়, আমি শুরু করি আবারও, মান 0 নয় এরূপ কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে প্রাপ্ত নতুন ভেক্টরকে ওই ভেক্টরের একক ভেক্টর বলে। মান 0 নয় এরূপ কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে প্রাপ্ত নতুন ভেক্টরকে ওই ভেক্টরের একক ভেক্টর বলে। আচ্ছা, সংজ্ঞার শুরুতে একটা কথা বলছি, মান 0 নয়। রিজনটা হচ্ছে, যদি এই এ ভেক্টরটার মান কত হইতো? 0 হইতো, তাহলে তুমি দেখো কোনো ভেক্টরকে তার মান দিয়ে তো ভাগ দিতে বলতেছি, তাহলে এ ভেক্টরের মান যদি 0 হয়, তাহলে আমরা কত দিয়ে ভাগ দিতাম? 0 দিয়ে ভাগ দিতাম। এবং তোমরা জানো 0 দিয়ে আসলে কোনো রাশিকে ভাগ করা যায় না। তার মানে একক ভেক্টর পেতে হলে যে কোনো ভেক্টরই নেওয়া যাবে, তবে এর মানটা 0 হওয়া যাবে না। সো এটা ছিল একক ভেক্টর। এখন দেখো, একক ভেক্টরকে অনেক সময় সমান্তরাল একক ভেক্টর নামেও ডাকা হয়। এই যে একক ভেক্টর, এটারই আরেকটা নাম হলো সমান্তরাল একক ভেক্টর। শুধু একক ভেক্টর নামেও আমরা ডাকি, আবার অনেক সময় এটাকে সমান্তরাল একক ভেক্টর নামেও ডাকি। তো এটার ব্যাখ্যাটা হলো, দেখো, একক ভেক্টর সর্বদা মূল ভেক্টরের কি সমান্তরালেই চলে, একই বরাবর যায়, একই দিকে থাকে, তাই একক ভেক্টরকে বলা হয় সমান্তরাল একক ভেক্টর। এবং আরেকটা উল্লেখ্য বিষয় এখানে, যদি জিজ্ঞেস করা হয় যে এ ভেক্টর এবং এ ক্যাপ এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তুমি বলে দিবা 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? যে ব্যাখ্যাটা খেয়াল করো, এ ভেক্টর যেদিকে যায় এ ক্যাপও সেদিকেই যায়। তাহলে এটা ছিল ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এইবার আসো, ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের মধ্যে 3টা বিশেষ একক ভেক্টর আছে, যেটাকে আমরা বলি আয়ত একক ভেক্টর। আমরা বলতেছি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি? যে আমরা যে কার্তেশীয় যে স্থানাঙ্ক যে ব্যবস্থাটা খেয়াল করি, তোমরা 9-10 হয়তো দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক পড়ে আসছো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ।
বাট আমরা এখানে ত্রিমাত্রিক এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ নিয়ে আলোচনা করতেছি। সো এই যে ত্রিমাত্রিক যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স ওয়াই এবং জেড যে অক্ষ আছে, 3D কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিনটা একক ভেক্টর ব্যবহার করি। একক ভেক্টরটার নাম তিনটা হলো আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিনটা একক ভেক্টর নিয়ে কাজ করি। তোমরা জানো যে ক্যাপ চিহ্ন দ্বারা একক ভেক্টরকে বোঝানো যায়। তো ভেক্টর তিনের নাম আমরা দিচ্ছি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তো এদের যেহেতু আমি কার্তেশীয় স্থানাঙ্ক বললাম, তাহলে মনে রাখবা আই ক্যাপটা এটা এক্স অক্ষকে ইন্ডিকেট করবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এটা থাকবে। জে ক্যাপ এটা ওয়াই অক্ষকে প্রকাশ করে এবং কে ক্যাপ এটা জেড অক্ষকে প্রকাশ করে। তার মানে তিনটা অক্ষকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা তিনটা একক ভেক্টর এখানে ব্যবহার করি, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। আই ক্যাপটা এক্স অক্ষ বরাবর, জে ক্যাপটা ওয়াই অক্ষ বরাবর এবং কে ক্যাপটা জেড অক্ষ বরাবর। তুমি যদি একটু এখানে আঁকতে চাও, যেমন এই যে এই বরাবর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ এবং জেড অক্ষ তো আসলে এখানে আঁকানো সম্ভব না, মানে আমরা যখন খাতায় আঁকি তখন জেড অক্ষটা এভাবে দেখাই। ঠিক আছে, এটা হলো কে ক্যাপ। তাহলে তিনটা অক্ষ বরাবর তিনটা আমরা একক ভেক্টর বসাচ্ছি এবং এই তিনজনকেই একত্রে বলা হয়ে থাকে আয়ত একক ভেক্টর। তো যদি জিজ্ঞেস করা হয় আয়ত একক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদের ফাংশনটা কি, মানে এদের কাজটা কি? এদের কাজ হলো স্থানাঙ্ক বা অবস্থান নির্ণয় করা। স্থানাঙ্ক বা অবস্থান এইটা তারা নির্দেশ করে। ঠিক আছে, এদের কাজ হলো স্থানাঙ্ক বা অবস্থান নির্দেশ করা। যেমন ধরে নাও তোমাকে বলা হইলো যে একটা ভেক্টর এ ভেক্টর, এটা সমান সমান আমরা লিখলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এইভাবে যদি কোনো একটা ভেক্টরকে লেখা হয় তাহলে এইটা দ্বারা আমরা কি বুঝবো? আমরা যেটা বুঝবো সেটা হলো, দেখো এখানে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমি আঁকাই নিব। আমি এখানে দুটোই আঁকলাম, যেহেতু 3D আসলে একে বোঝানো সম্ভব না। তো এই বরাবর ধরো এক্স অক্ষ এবং এটা ধরে নাও ওয়াই অক্ষ। সো দেখো প্রথমে কি আছে ভেক্টরটার মধ্যে 2i ক্যাপ, কি আছে বলো? 2i ক্যাপ। তো আমরা মাত্রই বললাম আই ক্যাপ মানে এক্স অক্ষ বোঝাবে, তাহলে এক্স অক্ষের দিকে আমাকে যেতে বলতেছে কয় ঘর? 2 ঘর। তাহলে আমরা ধরো এই বরাবর এক্স অক্ষের দিকে আমরা 1 ঘর 2 ঘর আমরা যাচ্ছি। ঠিক আছে, এক্স অক্ষের দিকে 2 ঘর আসলাম। দেন খেয়াল করো সেখান থেকে আসে প্লাস জে ক্যাপ, তো এর সহ কিছু নাই, মানে 1 আছে। তার মানে আমরা ওয়াই অক্ষের দিকে 1 ঘর যাব, ওয়াই অক্ষের দিকে 1 ঘর যাব। তাহলে এখান থেকে আমরা ওয়াই অক্ষের দিকে ধরো 1 ঘর আসলাম। আসার পরে যে বিন্দুটা পাওয়া গেল এটা হলো সেই বিন্দুটা, এবং এই বিন্দুর স্থানাঙ্কটা কত বলা যায় বলো তো? 2,1। তাহলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ এইটা একটা স্থানাঙ্ককে নির্দেশ করতে হচ্ছে। স্থানাঙ্কের ইংরেজি আমরা কি বলি? কোঅর্ডিনেট। এইটা একটা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটকে নির্দেশ করে, যেটা কত? 2,1। এবং যদি তুমি জানতে চাও যে এই ভেক্টরটা এটা দেখতে কেমন হবে, আমরা জানি এটা ভেক্টরকে নরমালি এটা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, যেই রেখার একটা আদি বিন্দু থাকে, একটা প্রান্ত বিন্দু থাকে। তাহলে এখানে ভেক্টরটা কোনটা? তো তুমি খেয়াল করো, তুমি এই সম্পূর্ণ যাত্রাটা শুরু করছিলা কোথায়? মূল বিন্দুতে, তাই তো? এই পয়েন্টে স্টার্ট করছিলা। দেন তুমি এক্স অক্ষে 2 ঘর গেছো, ওয়াই অক্ষে 1 ঘর গেছো, ফাইনাল পয়েন্ট এটা। তাহলে আমি বলতেই পারি তোমার শুরু হয়েছে মূল বিন্দুতে, শেষ হয়েছে এই বিন্দুতে, এবং বিন্দুর নাম যদি আমি এ ধরি, শেষ হয়েছে এ বিন্দুতে। তাহলে শুরু থেকে শেষের দিকে যদি এটা তীর চিহ্ন দাও তাহলে এটাই এ ভেক্টরকে ইন্ডিকেট করবে। এই যে গ্রিন কালার যেটা আমি মার্ক করলাম, এইভাবেই এ ভেক্টরটা থাকবে। সিমিলারলি যদি এখানে কে ক্যাপ থাকতো তাহলে বুঝতাম যে আমার কোন অক্ষের দিকে যেতে হচ্ছে? জেড অক্ষের দিকে। তোমরা অনেকে হয়তো জেড অক্ষরটা নাও চিহ্নে থাকতে পারো। জেড অক্ষ যেটা মনে রাখবা, এখন তুমি এই মুহূর্তে টেবিলে যে খাতাটা রাখছো, সেই খাতাটার বাইরের দিকটা, বাইরের যে দিকটা আমরা বলতেছি, অর্থাৎ ওপরের যে দিকটা, সেটা হচ্ছে জেড অক্ষ, এবং এই খাতাটার নিচের যে দিকটা সেটা হচ্ছে মাইনাস জেড অক্ষ। তাহলে মনে রাখবা বাইরের দিককে আমরা বলি জেড অক্ষ। হ্যাঁ, যে বাইরের দিক, বাইরের দিক এটাকে বলা হয় পজিটিভ জেড অক্ষ, এবং কোনো কিছুর ভেতরের দিককে বলা হয় নেগেটিভ জেড অক্ষ। কোনো কিছুর ভেতরের দিকে বলা হয় নেগেটিভ জেড অক্ষ। যেমন এখানে এই যে ডানেরটা এক্স অক্ষ ধরছো, এই বরাবর ওয়াই অক্ষ ধরছো, তাহলে তুমি যদি এই বরাবর উপরে ওঠো, বাইরের দিকে ওঠো, তাহলে সেটা প্লাস জেড অক্ষ, এবং যদি খাতার ভেতরের দিকে চলে যাও সেটা মাইনাস জেড অক্ষ। তাহলে আমার মনে হয় আমরা একক ভেক্টর সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। তাহলে এইবার আমরা আমাদের মূল যে কাজটা আমাদের আজকে উদ্দেশ্য ছিল ভেক্টরের গুণন শেখা, সেটা আমরা শুরু করতে পারি। আচ্ছা, তো তোমরা জেনে রাখবা যে ভেক্টরের যে গুণন আছে এটা 2 ধরনের হয়। ভেক্টর গুণন
ভেক্টর রাশির গুণ। সো গুণ বা গুণন, তো ভেক্টর রাশির গুণন আমরা দুই রকমের নিই। তো কেন দুই রকমের নিই সেটা একটু আগে বলে নিই। ধরে নাও যে আমার এখানে একটা ভেক্টর রাশি আছে, এটার নাম ধরলাম আমি এ ভেক্টর। ধরো এটা একটা ভেক্টর, এটার নাম ধরে নিচ্ছি এ ভেক্টর। এবং ধরে নাও এখানে আরো একটা ভেক্টর আছে, এটার নাম ধরে নিলাম আমি বি ভেক্টর। এবং এদের মধ্যবর্তী কোণটা ধরে নাও থিটা। ঠিক আছে, তো এ ভেক্টরের মান কত হবে এ, এবং বি ভেক্টরের মানটা হলো বি। তো আমরা যদি চাই যে এখানে এ আর বি ভেক্টরকে আমরা গুণ করব, এ আর বি ভেক্টরকে আমরা গুণ করব, সেই গুণফলটা কেমন হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে একটা জিনিস তোমরা একটু আগে পড়ে আসছিল, তোমাদের আশা করি মনে আছে, যে কোনো একটা ভেক্টরের লম্বাংশে বিভাজন করা যায়। কি বিভাজন করা যায়? লম্বাংশে বিভাজন করা যায়। সো আমি একটু আলাদা করে এখানে বি ভেক্টরটাকে একটু আলাদা করে আঁকলাম। ধরে নাও ওইটাই সেই বি ভেক্টরটা যেটা আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করে আছে? থিটা কোণ তৈরি করে আছে। তা আমি যদি তোমার কাছে এখন এই বি ভেক্টরের লম্বাংশ দুইটা জিজ্ঞেস করি, যে আমাকে লম্বাংশ দুইটা এঁকে দেখাও এবং তার মানগুলো আমাকে বলো, আশা করি তোমরা প্রিভিয়াস ওই অংশটা থেকে এটা শিখে ফেলছো। তারপরেও আমি যদি একটু দেখাই দিই, খেয়াল করো, এখানে প্রথম কাজ ছিল এটা কোন চতুর্ভাগে আছে এটা খুঁজে বের করা। সো আমাদের যে বি ভেক্টর তার আদি বিন্দু এটা এবং প্রান্ত বিন্দু এটা। তাহলে আদি বিন্দুতে আমরা অক্ষ আঁকায় নিব, এক্স এবং ওয়াই অক্ষ আঁকায় নিলে খুব সহজেই বোঝা যাবে এটা কোন চতুর্ভাগে আছে। এটা এখানে প্রথম চতুর্ভাগে আছে। সো যদি কোনো ভেক্টর প্রথম চতুর্ভাগে থাকে তাহলে তার একটা উপাংশ হবে বা একটা অংশ পাবো আমরা এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর, এবং অপরটা পাবো আমরা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। দুইটা উপাংশ আমরা এক্ষেত্রে পাচ্ছি। আচ্ছা, এবং কোনটা কত হবে? তোমরা যেন কোণের সাথেটা হবে কস থিটা এবং অপরটা হবে সাইন থিটা। এখানে ভেক্টর চিহ্ন আমি মানের উপরে দিলাম না, কারণ আমি শুধু এখানে ভ্যালুটাই জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে খেয়াল করে আমরা বি ভেক্টরকে এখানে দুইটা অংশে বিভাজিত করে নিলাম। এইবার যদি আমি প্রশ্নটাকে একটু নতুন করে সাজাই, যে ধরে নাও এই বরাবর একটা ভেক্টর ছিল আমার অলরেডি, যেটার নাম হলো এ, এবং খেয়াল করো আমার যে বি ভেক্টর সেটা ছিল এই বরাবর একটু তির্যকভাবে। তো আমি যেটা করলাম এখানে বি ভেক্টরকে দুইটা অংশে বিভাজিত করে নিলাম, যার একটা অংশ এই বরাবর আমরা পাচ্ছি যেটা বি কস থিটা, আরেকটা অংশ আমরা এই বরাবর পাচ্ছি যেটা বি সাইন থিটা। ঠিক আছে, বি কে আমরা ডিভাইড করে দুইটা পার্ট বের করে নিলাম, একটা বি কস থিটা, একটা বি সাইন থিটা। এইবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এ ভেক্টরের সাথে তুমি বি ভেক্টরকে গুণ করো, তখন তুমি এখানে খেয়াল করো দুইটা গুণ করতে পারবা। আমরা গুণ করতে চাই কার সাথে কাকে? এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে। কিন্তু বি ভেক্টরের পার্ট কয়টা আছে? দুইটা, একটা বি কস থিটা আর একটা হলো বি সাইন থিটা। তাহলে আমরা একবার গুণ করব এর সাথে বি কস থিটা, আরেকবার গুণ করব এর সাথে বি সাইন থিটা। অর্থাৎ আমরা দুটো ভিন্নভাবে এই গুণটা করি। একবার এর সাথে বি এর আনুভূমিক যে উপাংশটা সেটা দিয়ে একবার গুণ করব, এবং বি এর যে উলম্ব যে উপাংশ সেটা দিয়ে আমরা আরো একবার গুণ করব। তাহলে মোট দুইবার আমরা গুণ করব। একটা গুণ হচ্ছে এর সাথে আনুভূমিক যে উপাংশ এ বি কস থিটা, আর আরেকটা হচ্ছে এর সাথে উলম্ব যে উপাংশ এ বি সাইন থিটা। দুইটা গুণ আমরা করতেছি, রাইট? এই দুইটা যে গুণ করলাম এদের প্রথমটাকে আমরা বলি ডট গুণফল, এটাকে আমরা বলি ডট গুণফল, বা ইংরেজিতে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বা ডট গুণফল। সো এ বি কস থিটা এটা হলো একে কি গুণফল বলা হয়? ডট গুণফল। তার মানে ডট গুণফল বলতে বোঝায় এ ভেক্টর এবং এ ভেক্টরের দিকে বি এর যে উপাংশ আছে, কাকে কাকে গুণ করলাম খেয়াল করো, এ ভেক্টর এবং এ ভেক্টরের দিকে বি এর যে উপাংশ আছে যদি গুণ করো এটাকে বলা হয় ডট গুণ। কিন্তু এ ভেক্টর এবং এর সাথে বি এর লম্ব বরাবর যে উপাংশটা আছে, এ এবং বি এর উলম্ব যে উপাংশটা আছে, এই দুটাকে যদি আমরা গুণ করি এটাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণফল, বা ইংরেজিতে আমরা বলি ক্রস প্রোডাক্ট। এটাকে আমরা বলতেছি ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল। তার মানে দুই ধরনের গুণফল জানলাম, একটা ডট গুণফল, একটা ক্রস গুণফল। তবে এই যে ক্রস গুণফলটা যে আমরা লিখছি, এইটার সূত্রের সাথে আরেকটা অংশ যুক্ত করা হয় যেটাকে আমরা বলি ইটা ক্যাপ। তো ইটা ক্যাপ কেন যুক্ত করলাম এর ব্যাখ্যাটা আমি একটু বলি তোমাদের। যে এখানে দেখো এ এবং বি সাইন থিটা এই দুইটা আমরা কি বরাবর গুণ করছি? লম্ব বরাবর গুণ করছি। তো এই যে লম্ব দিক বা একটা দিক নির্দেশ করার জন্য এখানে এই ইটা ক্যাপটা বোঝানো হয়েছে। তোমরা জানো ইটা ক্যাপ একটা একক ভেক্টর, কারণ যে কোনো কিছুর উপরে যদি ক্যাপ চিহ্ন থাকে সেইটা একটা একক ভেক্টর। তাহলে আমরা একটা সামারিটা নিয়ে এখানে ডট গুণফলের উত্তরটা আসবে কি? এ বি কস থিটা। এবং তোমরা একটু খেয়াল করে দেখো এই যে এ বি কস থিটা এই টোটালটার মধ্যে পুরোটাই কিন্তু মান, এখানে কোনো কি নাই বলতো? এ বি কস থিটার মধ্যে কিন্তু কোনো দিক নাই। তো যেহেতু এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে গুণ দিলাম, দুটা ভেক্টরকে গুণ দিলাম, কিন্তু কি গুণ দিছি আমরা? ডট গুণ। এবং উত্তরটা আসছে এ বি কস থিটা, যার মধ্যে শুধু মান আছে, কোনো দিক নাই। তাই মনে রাখবা ডট প্রোডাক্টকে বা ডট গুণকে স্কেলার গুণও বলা হয়।
কে বলা হয় স্কেলার গুণ বা স্কেলার প্রোডাক্ট। তাহলে যদি জিজ্ঞেস করা হয় ডট প্রোডাক্টকে কেন স্কেলার প্রোডাক্ট বলা হয়, তুমি বলবা কারণ দুটি ভেক্টরকে ডট গুণ করলে প্রাপ্ত গুণফল হবে একটা স্কেলার রাশি। কিন্তু তুমি যদি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করো, এই যে মাঝখানে যদি ক্রস চিহ্ন দিয়ে গুণ করো, তাহলে যে উত্তরটা আসতেছে এর মধ্যে এ বি সাইন থিটা সেটা মান নির্দেশ করে, এবং তোমরা যদি ইটা ক্যাপ এটা একক ভেক্টর, তার মানে এটা একটা দিক নির্দেশ করতেছে, তাহলে এর মানও আছে দিকও আছে। এই কারণে ক্রস প্রোডাক্টকে আমরা ভেক্টর প্রোডাক্ট নামেও ডাকি। তো যদি জিজ্ঞেস করা হয় ক্রস গুণফলকে কেন ভেক্টর গুণফল বলি, তাহলে বলবা দুটি ভেক্টরকে ক্রস গুণ করলে প্রাপ্ত গুণফলের মান এবং দিক দুটোই পাওয়া যায়, তাই এটাকে আমরা ভেক্টর প্রোডাক্ট নামে ডাকি। তাহলে কখন আমরা ডট করব আর কখন আমরা ক্রস করব সেটা কিভাবে বুঝবো? তোমার যদি উদ্দেশ্য হয় দুটা ভেক্টরকে গুণ করে একটা স্কেলার রাশি তৈরি করা, অর্থাৎ শুধু মান নির্ণয় করা বা স্কেলার রাশি পাওয়া, তাহলে তুমি ডট প্রোডাক্ট করবা। বাট তোমার যদি উদ্দেশ্য হয় দুটা ভেক্টরকে গুণ দিয়ে আমি আরেকটা ভেক্টর রাশি তৈরি করব যার মান দিক দুটোই আছে, তাহলে তোমাকে করতে হবে ক্রস গুণফল। আমার মনে হয় প্রাথমিক বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন এই যে ইটা ক্যাপটা যে আমরা বললাম, এটার দিকটা কোন দিকে হবে? দিকটা আমরা বললাম, তো এই দিকটা হবে কোন দিকে সেটা একটু জেনে রাখো। দিকটা হবে হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সাথে লম্ব বরাবর, উভয়ের সাথে লম্ব বরাবর। তার মানে তুমি যেই দুটো ভেক্টরকে গুণ করলা এ আর বি, যাদের গুণ করব তাদের দুজনের সাথে কি বরাবর থাকবে? এটা লম্ব বরাবর থাকবে গুণফলটা, দুজনের সাথে লম্ব বরাবর থাকবে। তার মানে ইমাজিন করো যে এখানে আমরা এটা নিলাম এ ভেক্টর এবং এটা নিলাম বি ভেক্টর, তুমিও তোমার খাতায় ধরে ডাকায় ফেলছো, এবং যদি তুমি এখানে এ আর বি ভেক্টরকে ক্রস গুণ করো, তাহলে সেই গুণফলের একটা মান পাবা এ বি সাইন থিটা, এবং একটা দিক পাবা, সেই দিকটা হবে কি এ এবং বি উভয়ের সাথে লম্ব বরাবর। তো খেয়াল করো তো এখানে এ আর বি দুজনেই তুমি খাতার উপরে আঁকছো, তাহলে দুজনের সাথেই লম্ব মানে কি খাতার উপরে লম্ব। তার মানে তোমরা যেটা করবা এই পয়েন্টটা আমি যে পয়েন্টটা মার্ক করলাম, এখানে তোমার কলমটা খাতার সাথে লম্ব বরাবর ধরো, তার মানে ওপরের দিকে কলমটা হচ্ছে, হ্যাঁ এই যে লম্ব বরাবর যে ধরলা, তোমার কলমটা এখন যেভাবে আছে ক্রস গুণফলের দিকটাও সেদিকেই হবে। আবারও বলি, এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি ক্রস করো, তাহলে এদের দিকটা যদি বের করতে চাই, তাহলে এ আর বি তুমি আঁকছো খাতার উপরে, তাহলে এই খাতার সাথেই লম্ব হবে, কারণ বলা হয়েছে উভয়ের সাথে লম্ব। তো খাতার সাথে লম্ব আঁকানোর জন্য এই যে এই বরাবর কলমটা তুমি সোজা করে ধরো, খাতার সাথে লম্ব বরাবর ধরো, কলমটা তাহলে যেভাবে খাড়া হয়ে আছে এটাই হলো ক্রস গুণফলের দিক। একটা প্রসঙ্গ এখানে বিষয় আসতে পারে যে ভাই আমি লম্বটা যে আঁকবো, এই লম্বটা তো আমি খাতার উপরের দিকে যেমন আঁকতে পারি, খাতার নিচের দিকেও কিন্তু একটা লম্ব আঁকতে পারি, রাইট? তার মানে তুমি ধরো এখন টেবিলের উপরে বসে খাতাটা রেখে আসো, তাহলে এই টেবিলের নিচের দিকেও একটা লম্ব আঁকানো যায় খাতার সাথে। সো এখানে লম্ব দুই দিকে হইতে পারে, লম্ব বরাবর ভেতরের দিকেও হতে পারে, লম্ব বরাবর বাহিরের দিকেও হতে পারে, ঠিক আছে? লম্ব বরাবর ভেতরেও হতে পারে, বাহিরেও হতে পারে। সহজ ভাষায় তুমি এ আর বি ভেক্টরকে যেখানে আঁকবা ওই জায়গার সাথে একটা লম্ব আঁকবা, তবে লম্বটা কি ভেতরে আঁকবা নাকি বাইরের দিকে আঁকবা সেইটা এখন ক্লিয়ার করি। তো এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে লিখলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এটা লিখলাম বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো একটু খেয়াল করে দেখো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং বি ভেক্টর ক্রস এ ভেক্টর এই দুইটার মান একই আসবে, মানটা একই আসবে, কারণ দিন শেষে এ বি সাইন থিটা আসবে, কিন্তু দিকটা ভিন্ন হবে। হ্যাঁ, তো কেন দিকটা ভিন্ন হবে খেয়াল করো, যখন তুমি এ ক্রস বি করবা তখন তুমি এ থেকে বি এর দিকে যাবা, এ থেকে বি এর দিকে যাবা, এটা তোমার প্রশ্ন যেভাবে থাকবে সেই অনুযায়ী যাবা। তা আমার এখানে আঁকানো অনুযায়ী এ থেকে বি এর দিকে গেলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি তুমি বি ক্রস এ করো, বি থেকে এর দিকে যদি আসো, তাহলে আমার আঁকানো অনুযায়ী এটা ক্লকওয়াইজ ভাবে আসে, ঠিক আছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। সো যেটা অ্যান্টি ক্লকওয়াইজ মনে রাখবা সেটাই হলো বাইরের দিক, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে বাইরের দিকে এবং ক্লকওয়াইজ হইলে হবে ভেতরের দিকে। তাহলে আমরা যদি সামারিটা নিই, দুটি ভেক্টরের ক্রস গুণ কি জিনিস, দুটো ভেক্টরকে ক্রস করলে উত্তরটা আসবে এ বি সাইন থিটা ডট ইটা ক্যাপ, এ বি সাইন থিটা ডট ইটা ক্যাপ, যেখানে এ বি সাইন থিটাটা মান নির্দেশ করে এবং ইটা ক্যাপটা দিক নির্দেশ করে। তার মানে ক্রস গুণফলের মান এবং দিক দুটোই আছে। দিকটা কোন দিকে হবে? যাদের তুমি গুণ করবা এ আর বি তাদের উভয়ের সাথে লম্ব বরাবর, কিন্তু লম্ব তো আমরা বাইরের দিকেও আঁকতে পারি, ভেতরের দিকেও আঁকতে পারি। সেটা কিভাবে ডিসাইড করব? যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে বাইরের দিকে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে ভেতরের দিকে। যখন তোমরা গাণিতিক প্রশ্ন সলভ করবা বা আমি নেক্সট ক্লাসগুলোতে যখন এটা সলভ করাবো, তখন এটা আশা করি আরো ভালো মতো তোমরা ফিল করতে পারবা। এবার আসো আমরা ডট গুণফলটা নিয়ে আলোচনা করি। দেখো ডট গুণফলটা তুলনামূলক সহজ, কারণ এটার মধ্যে শুধু মানই আছে, কোনো দিক নাই, তাই আমার দিক নিয়েও কোনো আলোচনা এখানে করতে হলো না। সো আমি তোমাদের ডট এবং ক্রস গুণফল একটা ওভারভিউ, সংক্ষিপ্ত একটা ওভারভিউ এখানে দেওয়ার চেষ্টা করলাম, কোনটা কিভাবে আসে,
সেটাও বিস্তারিত বলার চেষ্টা করছি, সূত্রগুলো কিভাবে আসে তোমরা বুঝে বুঝে এটা পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে এটা মনে রাখতে অনেক সহজ হবে। এইবার আসো ডট এবং ক্রস গুণফলটা আমরা বের কিভাবে করব, কিভাবে আমরা এটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমরা কিছু জিনিস একটু খেয়াল করি। আমরা এই পাশে একটু ডট গুণফলটা দেখি, আর এই পাশে আমরা একটু ক্রস গুণফলটা দেখি। তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা এমসিকিউ এর জন্য। রিটেনে যেটা আসে, যেই গুণগুলো রিটেনে আসে সেটা একটু তুলনামূলক বড় এবং একটু ভিন্ন থাকে, আর এমসিকিউ এর গুণগুলো একটু সহজ আসে। সো যেমন ধরো আমি একটু তোমাকে বলি, তোমাকে গুণ করতে বলা হলো আই ক্যাপ ডট আই ক্যাপ, ঠিক আছে? তো আই ক্যাপ ডট আই ক্যাপ, তো আমরা আই ক্যাপ এবং আই ক্যাপ দুজনকে একক ভেক্টর নামে চিনি, এবং তোমরা মাত্র পড়ে আসছো এ ডট গুণফলের ফর্মুলা কি হয়, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার ফর্মুলা কি হয়, এ বি সাইন থিটা সাথে একটা দিক থাকবে, ঠিক আছে? এখন চলো এটা আমরা নির্ণয় করি। সো আই ক্যাপ ডট আই ক্যাপ কিভাবে বের করবো? সো সূত্রটা যদি খেয়াল করো, ডটের সূত্রটা কি ছিল, প্রথমে এ ভেক্টরের মান বসাতে হবে, পরে বি ভেক্টরের মান বসাতে হবে, পরে কস দিয়ে এদের যে মধ্যবর্তী কোণ সেটাও এখানে বসাতে হবে। তাহলে যদি সেই কাজটা এখানে আমরা করি, আমাদের তো আর এ আর বি নাই, এখানে এর জায়গায়ও আই আছে, বি এর জায়গায়ও আই আছে। তাহলে প্রথমে আমরা আই ক্যাপের মান বসাবো। তোমরা জানো যার উপরে ক্যাপ থাকবে সে একটা একক ভেক্টর, তার মানে তার মান হবে 1। পরে যে আই ক্যাপ সেটাও একটা একক ভেক্টর, তার মানও হবে 1। দেন আমরা কস দিয়ে এদের মধ্যবর্তী কোণ বসাবো। যেহেতু আই ক্যাপ এক্স অক্ষের দিকে হয়, এই আই ক্যাপটাও কিন্তু এক্স অক্ষের দিকে হয়। তোমরা পড়লা একটু আগে, আই ক্যাপ দ্বারা এক্স অক্ষকে নির্দেশ করে। তাহলে দুজনেই যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তাহলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু হয় 1, সো তিনটা 1 হয়ে গুণফলটাও আসবে 1। তার মানে আই ক্যাপের সাথে আই ক্যাপকে ডট করে রেজাল্ট পাবো কত? 1 পাবো। অনুরূপভাবে তুমি যদি জে ক্যাপের সাথে জে ক্যাপকেও ডট করো, জে ক্যাপের মান 1, পরে জে ক্যাপের মানও 1, cos জে ক্যাপটা হয় y অক্ষের দিকে, দুইটাই যেহেতু জে ক্যাপ দুইটাই y অক্ষের দিকে, সো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 এর ভ্যালু এখানে 1। সো আই ডট আই 1 আসছে, জে ডট জে 1 আসছে। তাহলে সিমিলারলি বলা যায় একইভাবে কে ক্যাপ ডট কে ক্যাপ এটাও কতই আসবে? 1 আসবে। এইবার যদি আমরা দুইটা ভিন্ন একক ভেক্টর নেই, ধরো আই ক্যাপের সাথে আমরা জে ক্যাপকে গুণ করতে চাই, তাহলে প্রথমে আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, দেন cos আই এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ। তোমরা যখন আই ক্যাপ এক্স অক্ষে থাকে, জে ক্যাপ ওয়াই অক্ষে থাকে, তো এক্স আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং cos 90 এর ভ্যালু হয় 0। যদি আমরা দেখতে চাই জে ক্যাপ ডট কে ক্যাপ, সিমিলারলি জে ক্যাপ 1, কে ক্যাপের ভ্যালু 1, cos জে ক্যাপ থাকে ওয়াই অক্ষের দিকে, কে ক্যাপ থাকে জেড অক্ষের দিকে। তোমরা জানো প্রত্যেকটা অক্ষই একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, সো এটাও আস্তে আস্তে 0। সো এইভাবে যদি ভিন্ন দুইটা দেয় বা একই দুইটা দেয়, আমরা ডট গুণটা করে নিব। এবার আসো ক্রস গুণের ক্ষেত্রে এমসিকিউতে কেমন কোশ্চেন থাকে। ধরো তোমাকে বলা হলো আই ক্যাপ ক্রস আই ক্যাপটা করো, তাহলে একইভাবে নিয়ম অনুযায়ী এটা সূত্র ছিল এ বি সাইন থিটা ডট ইটা ক্যাপ। তো প্রথমে আসো এ আমার যে আই ক্যাপটা এটার ভ্যালু কত আছে 1, যে আই ক্যাপের ভ্যালু সেটাও 1, দুইটাই যেটা আই ক্যাপ, দেন সাইন এদের মধ্যবর্তী কোণ, দুইটা একই দিকে, দুইটাই এক্স অক্ষের দিকে, সো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ইটা ক্যাপটা আমি রেখে দিলাম, কারণ সাইন 0 এর ভ্যালু 0 হওয়ায় এই সম্পূর্ণটা 0 চলে আসবে, সো ইটা ক্যাপ না বসালেও চলবে। অনুরূপভাবে তুমি যদি কে ক্রস কে করো সেটাও 0 আসবে, যদি জে ক্রস জে করো সেটাও 0 আসবে। এইবার যদি তুমি ভিন্ন দুইটাকে ক্রস করতে চাও, যেমন ধরো আমরা যদি ক্রস করতে চাই আই ক্রস জে, তাহলে আমরা কি পাবো? সো খেয়াল করো, প্রথমে আই এর মান 1, পরে জে এর মান 1, দেন সাইন আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দেন একটা ইটা ক্যাপ। সো আমরা দেখো একটু আগে প্রিভিয়াসলি ইটা ক্যাপ সম্পর্কে একটা কথা বলে আসছিলাম, যে ইটা ক্যাপ এইটা একটা একক ভেক্টর, এবং এটার দিক কোন দিকে হবে? যাদের তুমি গুণ করতেছো এ আর বি, তাদের উভয়ের সাথে কি বরাবর? লম্ব বরাবর। সো খেয়াল করো এখানে আমি কাদের গুণ করতেছি? আমি গুণ করতেছি আই ক্যাপ যেটা এক্স অক্ষের দিকে থাকে, জে ক্যাপ যেটা ওয়াই অক্ষের দিকে থাকে। আই ক্যাপ থাকে এক্স অক্ষের দিকে, জে ক্যাপ থাকে ওয়াই অক্ষের দিকে। তাহলে ইটা ক্যাপটা কোন দিকে হবে? যাদের আমি গুণ করতেছি তাদের উভয়ের সাথে কি বরাবর? লম্ব বরাবর। তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে লম্ব বরাবর। তোমরা জানো এক্স এবং ওয়াই দুইটা অক্ষের সাথে লম্ব বরাবর যে অক্ষটা তার নাম কি অক্ষ? জেড অক্ষ। কোন অক্ষ হবে বলো? জেড অক্ষ। এখন জেড অক্ষের তো দুইটা সাইড আছে, প্রত্যেকটা অক্ষের দুইটা সাইড হয়, পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। সো জেড অক্ষেরও পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। তো পজিটিভ নেগেটিভ কিভাবে আমরা যাচাই করব? দেখো এই যে আমরা একটু আগে বলে আসছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাইরের দিককেই বলা হয় পজিটিভ, এবং ক্লকওয়াইজ মানে ভেতরের দিককেই বলা হয় নেগেটিভ। সো এখানে দেখো যেহেতু তুমি আই ক্রস জে করতেছো, তাহলে তুমি আই থেকে জে এর দিকে যদি যাও,
এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? পজিটিভ। কোন অক্ষের দিকে বলো? জেড অক্ষের দিকে। তার মানে ইটা ক্যাপের দিকটা আসতেছে পজিটিভ জেড অক্ষের দিকে, পজিটিভ জেড অক্ষের দিকে। কিন্তু ইটা ক্যাপ এটা তো আসলে কি বোঝাচ্ছে বলো তো? এটা একক ভেক্টর। তো আমাকে বলো পজিটিভ জেড অক্ষের দিকে একক ভেক্টরের নাম কি? কে ক্যাপ। পজিটিভ জেড অক্ষের দিকে একক ভেক্টরের নাম হলো কে ক্যাপ। পজিটিভ জেড অক্ষের দিকে একক ভেক্টরের নাম কে ক্যাপ। আমরা একটু আগে বলছিলাম সেটা। তাহলে খেয়াল করো 1 × sin 90 এটা গুণ করে 1 এবং কে ক্যাপ, তাহলে এই পুরোটা রেজাল্ট আসতেছে প্লাস কে ক্যাপ। কিন্তু দেখো এই কাজটা করতে গিয়ে অনেক সময় লাগলো আমাদের, তাই তো? আই ক্রস জে করতে আমাদের বেশ খানিক টাইম লেগে গেল। এখানে টাইম লাগে না এই কারণেই যেহেতু এটা 0, তাই এটা আমার বসাইতেই হয় নাই, ফলে দ্রুত হয়ে গেছে। বাট এই ক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি মানটা আসবে একটা, ফলে এই মানটা আমাকে বসাইতে হয়েছে এবং টাইম লাগছে। এই টাইমটা সেভ করার জন্য আমরা একটা ট্রিক ব্যবহার করি, একটা চক্র একটা ব্যবহার করব। সেটা হলো ধরো আমরা একটা চক্র আঁকায় নিব, আই জে কে এর মধ্যে একটা চক্র আঁকায় নিব। আই থেকে জে, জে থেকে কে এবং কে থেকে আই, একটা চক্র আঁকায় নিব। দেন তুমি যদি যে কোনো দুজনকে গুণ করো, ধরো আই ক্রস জে, যে দুটাকে গুণ দিবা, রেজাল্ট হবে তৃতীয়টা, মানে যেটা এখানে নাই রেজাল্ট হবে সেইটা, অর্থাৎ কে ক্যাপ। কিন্তু এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা কিভাবে বুঝবা? বোঝার জন্য দেখো আই ক্রস জে মানে আই থেকে জে এর দিকে। তাহলে আমরা যদি আই থেকে জে এর দিকে যাই, দেখো এটা আমার আঁকানো চক্রের তীর চিহ্নর সাথে মিলে যায়, মানে চক্রটা যেদিকে আছে আই থেকে জে এবং আমরাও গুণ করতেছি আই থেকে জে, সো যেহেতু মিলে গেছে তাই প্লাস হবে। কিন্তু যদি আমরা গুণ করতাম জে ক্রস আই, তাহলে প্রথমত এটা কে তো আসবে, কারণ যাদের গুণ করবো রেজাল্ট হবে তৃতীয়টা। এবং প্লাস মাইনাস কিভাবে বুঝবো? জে ক্রস আই মানে আমি জে থেকে আয়ের দিকে যাব, জে থেকে আয়ের দিকে যাব, যেটা চক্রের বিপরীত দিক হচ্ছে, তাই এখানে এটা মাইনাস। এইভাবে যে কোনো দুটা গুণ করা যাবে। যেমন ধরো তুমি জে ক্রস কে যদি গুণ করো, রেজাল্ট হবে তৃতীয়টা মানে আই ক্যাপ। প্লাস মাইনাসটা যদি একটু দেখি, জে থেকে কে এর দিক এবং জে থেকে কে এটা চক্রের দিকের সাথে মিলে যায়, সো এটা প্লাস আই ক্যাপ। সো এইভাবে যে কোনো দুটা ভিন্ন আমরা ক্রস গুণ করতে পারি। এটা গেল এমসিকিউ এর জন্য। এইবার তুমি রিটেনে যদি কোশ্চেন আসে এই ডট এবং ক্রস গুণ, সেটা কিভাবে করবা? যেমন ধরো আমরা একটা কোশ্চেন যদি লিখি যে এ ভেক্টর এটা সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 6i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, এরকম দুটা ভেক্টর আছে। আমরা এদের ডট গুণফল নামাতে চাই, এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল নামাতে চাই। তুমি খেয়াল করে দেখবে একটু আগে তুমি জাস্ট কি করছো, আই অথবা আই জে সেটা গুণ করছো, আর এখানে এই পুরো রাশিটার সাথে এই পুরো রাশিটার আমার ডট গুণ করতে হবে। সো আমরা যেমনটা একটু আগে বললাম যে দেখে আসো, এখানে তুমি যদি আই এর সাথে আই কে ডট গুণ করো তাহলে আসে 1, আর আই এর সাথে যদি জে কে ডট গুণ করো তাহলে আসে 0। ইনফ্যাক্ট জে এর সাথে কে করলেও 0 আসছে, জে এর সাথে জে করলেও 1 আসছে। তার মানে একই রকম দুইটা গুণ করলে আসে 1 আর ভিন্ন দুইটা গুণ করলে আসে 0। এটা ডটের ক্ষেত্রে বলতেছি আমরা, হ্যাঁ, ডটের ক্ষেত্রে একই রকম দুইটা গুণ করলে হয় 1 এবং ভিন্ন রকম দুইটা গুণ করলে হয় 0। এই কারণে দেখো আমরা যখন এটা দিয়ে এটাকে গুণ দিব তখন শুধুমাত্র আই এর সাথে আই কেই গুণ দিব, আই দিয়ে জে কে গুণ দেওয়ার প্রয়োজন নাই, কারণ ভিন্ন দুইটা গুণ দিলে 0 আসবে। সো ডট গুণ ফলে একটা শর্টকাট নিয়ম কি বলা হয়, যে অনুরূপগুলো গুণ দিবা। অনুরূপ মানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, অনুরূপগুলো গুণ দিবা। তো এখানে একটা কথা আছে আরো, এই যে অনুরূপ যে গুণ দিব, খেয়াল করো আই এবং আই যখন গুণ দিবা সেই গুণফলটা কিন্তু 1 আসে। ডট গুণ যদি করো আই ডট করলে 1 আসে, তার মানে আমার 1 তো গুণ করে লেখার কিছু নাই। এই জন্য এখানে আরো শর্টে যেটা বলা যায়, অনুরূপ সহগগুলো গুণ দিব আমরা, অনুরূপ সহগ গুণ দিব, অনুরূপ সহগগুলো গুণ দিব। যেমন এখানে আয়ের সাথে 2, এখানে আয়ের সাথে 6, 6 × 2 = 12। এখানে জে এর সাথে 3, জে এর সাথে -4, তাহলে এখানে আসবে -12। আর এখানে কে এর সাথে উপরে -1, নিচে কিন্তু কে নাই, নাই মানে 0, সো গুণ করলে 0 আসে। সো 12 - 12 রেজাল্ট আসতেছে 0। তার মানে এখানে ডট গুণফলটা 0। যদি তুমি ধরো আরেকটা ম্যাথ আমি দেই যে এ ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান 2k ক্যাপ মাইনাস 4i ক্যাপ, এই দুটো যদি আমরা কি গুণ করি, ডট গুণ করি। একটু মাথায় রেখে এখানে কি চিহ্ন দিতে হচ্ছে এটা জরুরি,
ডট গুণ যদি করি তাহলে বলছিলাম অনুরূপ সহগগুলো আমরা গুণ দিব। সো দেখো এখানে i এর সহগ কত আছে 1, আর এখানে i এর সহগ কত আছে -6। সো 1 ইন্টু -6 গুণ করে নামবে -6। i কিন্তু লেখা যাবে না, কারণ i গুণ করে 1 হয়ে গেছে। এরপরে আসে এখানে j আছে দেখো, বাট নিচে দেখো কোনো j নাই, খেয়াল করছো? তাহলে উপরে যেহেতু j আছে মানে -1 এবং নিচে j নাই, তাহলে 0 আর -1 গুণ করে 0ই হয়। উপরে k এর সাথে আছে +1, নিচে k এর সাথে আছে +2। সো গুণ দিয়ে নামবে +2 এবং রেজাল্ট আসতেছে -4। সো এটাই হলো ভেক্টরের ডট গুণফল। এবং দেখো ডট গুণ করে উত্তরগুলো কি রাশি আসতেছে? স্কেলার রাশি আসতেছে। এবার আসো কিভাবে ক্রস গুণ করবা। ক্রস গুণের একটা প্রশ্ন ধরে আমরা নিলাম যে a ভেক্টর সমান 2i + 3j, ওই সেম প্রশ্নটা নিচ্ছি আমি। আর b ভেক্টর সমান 6i ক্যাপ - 4j ক্যাপ। এবার আমরা এখান থেকে a ভেক্টর ক্রস b ভেক্টর বের করতে চাই। তাহলে কিভাবে করবা এটা ক্রস গুণ করার জন্য এই যে আমরা মাত্র দেখলাম যে i এবং i ক্রস করে 0 হয়, যে ক্রস করেও 0 হয়, কে ক্রস করেও 0 হয়। কিন্তু যখন দুটো ভিন্ন জিনিস ক্রস দিচ্ছি তখন এই চক্র থেকে আমরা রেজাল্ট বের করতেছি। তো এইভাবে যদি তুমি প্রত্যেকটা গুণ করতে নাও তাহলে অনেক সময় লেগে যাবে। তো এই সময়টা আমরা সিকিউতে সেভ করব একটু ভিন্নভাবে। আমরা এখানে গণিতের নির্ণায়কের সাহায্য নিব। সেটা গুণ করার নিয়ম হলো, প্রথমে তুমি একটা বড় নির্ণায়ক বা পরমান চিহ্ন দিয়ে নিবা। দেওয়ার পরে ওপরের সারিতে লিখবা i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, অলওয়েজ ফিক্সড। এই সারিটা অলওয়েজ তুমি এভাবেই লিখবা, ঠিক আছে? এই সারিটা সবসময় এটাই থাকবে, কখনোই এটা চেঞ্জ হবে না, এটা অলওয়েজ এটাই লিখবা। এবং ওপরে একটা চিহ্ন দিতে হবে, i ক্যাপের উপরে প্লাস, j ক্যাপের উপরে মাইনাস, k ক্যাপের উপরে প্লাস। এটাকে বলা হয় গণিতের ভাষায় সহগুণক চিহ্ন। এটাও তুমি অলওয়েজ দিবা, উপরে প্লাস মাইনাস প্লাস। প্রথম সারি লেখা শেষ। এরপরে যেটা করবা সেটা হলো, এই যে আমার শুরুতে গুণের শুরুতে নাম দেওয়া a ভেক্টর, প্রথমে কোন নামটা আছে এটা জরুরি। প্রথমে আছে a ভেক্টর। সো এই a ভেক্টরের সহগগুলো তুমি নিচে বসাবা। যেমন দেখো এখানে a ভেক্টরে i এর সাথে আছে 2, সো তুমি নিচে লিখবা 2। j এর সাথে আছে 3, k এর সাথে -1, যার যার নিচে তার সহগ। সেম কাজটা এবার b ভেক্টরের জন্য। b ভেক্টরের i এর সাথে আছে 6, j এর সাথে -4, k টা নাই মানে 0। এভাবে আমরা সারিটা সাজায় নিব। যদি ভুলে আগে b এরটা বসাও তাহলে ম্যাথ ভুল হবে। যদি বলতো b ভেক্টর ক্রস a ভেক্টর, তাহলে তুমি b এর মানগুলো আগে লিখবা, অর্থাৎ যেটা আগে আছে সেটার মানগুলো আগে লিখতে হবে। এইবার আসো এটার রেজাল্ট কিভাবে বের করবো। আমরা প্রথমে সাজাই নিলাম। এখন মান বের করার জন্য এটাকে বিস্তৃতি করতে হয়। গণিতের ভাষায় এটাকে আমরা বলি বিস্তৃতি করা। তো এই বিস্তৃতি করার জন্য প্রথমে তুমি লিখে নিবা i ক্যাপ, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সামনে মাঝখানে একটা মাইনাস দিয়ে নিবা। এরপরে তুমি লিখবা -j ক্যাপ, তারপরে তুমি লিখবা k ক্যাপ, এবং প্রতি ক্ষেত্রেই মাঝখানে একটা করে মাইনাস। অর্থাৎ আমরা যেটা করব, i ক্যাপের ভেতরে দুটা সংখ্যা বসাবো, j ক্যাপে দুটা সংখ্যা বসাবো, k ক্যাপে দুটা সংখ্যা আমরা বসাবো। এবং i ক্যাপের উপরে প্লাস ছিল তাই প্লাস, j ক্যাপের উপরে মাইনাস ছিল তাই মাইনাস, k ক্যাপের উপরে প্লাস ছিল তাই প্লাস। এবার সংখ্যাগুলো কিভাবে সিলেক্ট করব। প্রথমে i ক্যাপের জন্য খেয়াল করো, i ক্যাপটা যে সারিতে আছে এবং i ক্যাপ যে কলামে আছে, মনে মনে এটাকে বাদ দিতে হবে। i ক্যাপ যে সারিতে আছে এবং i ক্যাপ যে কলামে আছে, মনে মনে এটা বাদ দিবা। অর্থাৎ এই সারি আর এই কলামটা মনে মনে বাদ দিবা। বাদ দিলে এই চারটা উপাদান থাকে কিন্তু, তাই না? এই চারটা রয়ে যায়। এই সারি এই কলাম বাদ দিলে এই চারটা রয়ে যায়। এই চারটাকে আমরা আর গুণ দিব, এটার সাথে এইটাকে আর এইটার সাথে এইটাকে। দুইটা গুণফল নামবে, এখানে একটা, এইখানে একটা। সেই দুইটা গুণফল আমরা এখানে বসাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা আগে আর কোনটা পরে। এই চারজনের মধ্যে টপ লেফটে যেটা আছে, টপ লেফট মানে বাম পাশে সবার উপরে, এই চারজনের মধ্যে বাম পাশে সবার উপরে কে আছে বলো তো? 3। তাহলে এই 3 দিয়ে গুণ করা শুরু হবে, অর্থাৎ 3 × 0 গুণ করে নামবে কত? 0। 3 × 0 গুণ করে 0 নামলো। -4 × -1 গুণ করে +4, সেই +4টা এখানে নামলো। চলো সিমিলারলি আমরা j কে এর জন্য করব। যদি প্রথমটা বুঝতে অসুবিধা হয় তাহলে j টা খেয়াল করো। যে সারিতে আছে, যে কলামে আছে, এটা বাদ দিব। তাহলে এই দুইটা আর এই দুইটা, এই চারটা রয়ে গেল, এই চারটা উপাদান রয়ে গেল। এর মধ্যে টপ লেফট মানে এই চারজনের মধ্যে সবার বামে ওপরে আছে 2, তাহলে 2 দিয়ে আর গুণ দেওয়া শুরু করবো। সো 2 × 0
আর গুণ হবে, সো 2 ইন্টু 0 গুণফল নামবে 0, দেন এই যে খেয়াল করো 2 ইন্টু 0, দেন 6 ইন্টু -1 গুণ করে -6, সো এখানে -6 এ মাইনাসে কি হয়ে যাচ্ছে +6। সেম কাজটা কে এর জন্য করব, কে যে সারিতে আছে, কে যে কলামে আছে এটা বাদ দিব, যেই চারটা উপাদান আছে সবার বামে উপরে যে আছে তাকে দিয়ে গুণ করা শুরু করব। 2 ইন্টু -4 গুণ করে -8, দেন 6 ইন্টু 3 গুণ করে আসতেছে 18। এবার এটাকে সাজায় ফেললেই হবে -4i ক্যাপ -6j ক্যাপ -26k ক্যাপ। এটাই হলো এখানকার ক্রস গুণফলের ফলাফল। তাহলে এভাবেই আমরা কি করি, তোমার ভেক্টরের ডট এবং ক্রস গুণফলটা করি। আশা করি গুণফলটা ক্লিয়ার হয়েছে। এখানে তোমাদের আরেকটা জিনিস শুধু দেখাই দিই আমি ক্রস ডট গুণফল ছাড়াও, সেটা হলো ভেক্টরের মান নির্ণয়। একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। ধরো এটা ভেক্টর তোমাকে আমি দিয়ে দিলাম, জিজ্ঞেস করলাম যে এটার মান বের করো। সো ভেক্টরের মান নির্ণয়, একটা উদাহরণ দিই। ধরো না একটা ভেক্টর আমার এখানে আছে যেটা হলো এ ভেক্টর, এটা ধরো দিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করছি যে এ ভেক্টরের মান এটা কত। তাহলে তুমি কি করবা, প্রথমে আগে এ ভেক্টরটা আঁকানোর ট্রাই করো। 2i ক্যাপ মানে কি এক্স অক্ষের দিকে 2 ঘর, দেন 3j ক্যাপ মানে ওয়াই অক্ষের দিকে 3 ঘর, দেন ফাইনালি এই পয়েন্টে পৌঁছায় গেলাম। তখন তোমাদের দেখাইছি যে কিভাবে ভেক্টর আঁকতে হয়, যে শুরু এখানে, শেষ হয়েছে এই পয়েন্টে। তাহলে এই যে যোগ করে যদি দেই, এটাই হলো আমাদের এ ভেক্টরটা, এটাই হলো এ ভেক্টরটা। তাহলে এক্স অক্ষে গেছিল 2 ঘর, ওয়াই অক্ষে 3 ঘর, আর এটা পাচ্ছ তোমার এ ভেক্টর। তাহলে এটার মান কত হবে দেখো তো, পিথাগোরাসের সাহায্যে খুব সহজেই বলা যায় এ ভেক্টরের মান এ, এটা হবে √2² + 3²। সো এটাই আনসার। তুমি চাইলে ক্যালকুলেটরে রুট করে একটা আনসার বের করে ফেলতে পারো। তার মানে যদি কোনো ভেক্টরটা এরকম দিয়ে দেয় যে এ ভেক্টর সমান 2i + 3j, যদি আরও থাকে -k, এবং যদি বলে এটার মান কত, বলবা √2² + 3² + 1²। যদিও এখানে -1 আছে, বাট স্কোয়ার করলে -1 + 1 তো একই হয়। সো এখানকার মান হচ্ছে এটা। তো এই যে দেখো এখানে তুমি যে ক্রস গুণ করলা, যদি কখনো জিজ্ঞেস করা হয় ক্রস গুণফল নির্ণয় করো, তাহলে এই পর্যন্তই। বাট যদি বলে ক্রস গুণফলের মান নির্ণয় করো, দেখো ক্রস গুণ করে যে উত্তরটা আসছে তার মধ্যে কিছু ভেক্টর রাশি রয়ে গেছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এটার মান নির্ণয় করো, তাহলে এই রাশিটার, এই ক্রস গুণফলটার মান কত হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা তো ক্রস গুণফল। আর মান বোঝানোর জন্য আমরা মডিউলাস চিহ্ন দিই, মডিউলাস দিলে বুঝাবে এইটার মান কত হবে, √4 বর্গ 16, এই যে এখানে 4, তার বর্গ 16, দেন 6 বর্গ 36, এবং 26 বর্গ করে যেটা আসে সেটা এখানে বসাবা। সো এটা হচ্ছে এই ক্রস গুণফলটার মান। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ডট গুণ, ক্রস গুণ, এবং তার আগে যে আমরা যোগফল বিয়োগফল শিখলাম পূর্বের ক্লাসে, এই টোটালটার উপরে ম্যাথ সলভ নিয়ে আমরা হাজির হব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের 28 ব্যাচের অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে ইতোমধ্যে। লোকেশন হচ্ছে নাহা রোডে। তোমরা ফ্রি ক্লাস করে যাচাই করে দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।